দিশারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সমগ্র ভিউয়ার্সদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে খুব পরিচিত একটি রোগ নিয়ে আলোচনা করব এবং এই রোগটি বর্তমান সময়ে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এই রোগটি খুবই বর্তমান সময়ের একটি প্রাসঙ্গিক রোগ। এই রোগ নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলাম। তো প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। কারণ সাবস্ক্রাইব করলে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে বা এই চ্যানেলে কোনো প্রোগ্রাম হবে তার নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, তাহলে আপনি কিন্তু কোনো প্রোগ্রামই মিস করবেন না। তো মূল আলোচনায় ফিরে যাই। আজকে যে রোগটি আলোচনা করতে যাচ্ছি এই রোগটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এটি জ্বরের মধ্যেই পড়ে, এটিও এক ধরনের জ্বর। এই জ্বরটি বর্তমান সময়ে প্রচুর পরিমাণে দেখা দিয়েছে এবং এই রোগে অনেকেই আক্রান্ত হচ্ছেন। তো আমরা জেনে নেব এই ইনফ্লুয়েঞ্জা রোগ, আসলে এই রোগটি কী। ইনফ্লুয়েঞ্জা যদি আমরা ধরি তাহলে এই রোগটিকে বাংলাতে বলা হয় সংক্রামক একটি সর্দি জ্বর। এটি ভাইরাসের দ্বারাই তৈরি হয়। এই রোগ ভাইরাসই হচ্ছে বাহক। সর্দি জ্বর এই রোগের হচ্ছে মূল বৈশিষ্ট্য বা মূল লক্ষণ। তো আমরা এই রোগের বিবরণ সম্পর্কে জানবো। এই রোগের বিবরণ সম্পর্কে জানতে গেলে বিশেষ ধরনের কিছু ভাইরাস আছে। এই ভাইরাসগুলো মানব দেহকে প্রথমত আক্রমণ করে এবং আক্রমণ করে এরা কিন্তু নাকে, চোখ, গলা এবং শ্বাসযন্ত্র এই জায়গাগুলোকেই কিন্তু আক্রমণ করে এবং রোগীর এই জায়গাগুলোই কিন্তু আক্রান্ত হয়। ওই সকল অংশে যখন প্রদাহ শুরু হয়, জ্বালা পোড়া শুরু হয় এবং সঙ্গে জ্বর হয়, আর এই জ্বর হওয়াকেই সংক্রামক সর্দি জ্বর বলে আখ্যায়িত করা হয় বা চিহ্নিত করা হয়। এরপর আমরা দেখে নেব যে এই যে রোগ বা এই রোগের যে ভাইরাস, আসলে এরা কোন কোন জায়গাগুলোকে আক্রমণ করে বা আমাদের শরীরের কোন কোন জায়গা আক্রান্ত হয়। তো যেহেতু এই রোগটি একটি মানে ভাইরাস ঘটিত রোগ, আর এই রোগের যে মানে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটা কিন্তু মূলত হচ্ছে নাক। নাকের দ্বারাই কিন্তু এই ভাইরাসগুলো সবথেকে বেশি মানে প্রবেশ করতে পারে। তো শ্বাসতন্ত্রই কিন্তু এই রোগের দ্বারা আক্রান্ত হয়। শ্বাসতন্ত্র বলতে আমাদের যে লাংস আছে বা ফুসফুস আছে, এই ফুসফুস টোটালটাই, আরও অনেকগুলো অংশ তার সঙ্গে জড়িত রয়েছে। তো সমস্ত মানে সমগ্র শ্বাসযন্ত্রটাই বা শ্বাসতন্ত্রটাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়। এরপর আমরা দেখব আক্রমণের বয়স। এই এই যে রোগটি, এই রোগটি আসলে কোন কোন বয়সী মানুষদের মধ্যে সর্বাধিক হয়ে থাকে বা এই রোগের দ্বারা মানে কোন কোন বয়সের মানুষরাই সবথেকে বেশি আক্রান্ত হয়, আমরা সেই জায়গাটায় জেনে নেব। তো এখানে যেটা দেখা হচ্ছে যে 5-6 বছর বয়স যদি হয় কোনো শিশুর, মানে একদম শিশু বয়স থেকে শুরু হয়ে যাচ্ছে, 5-6 বছর থেকে শুরু করে 40-50 বছর বয়স পর্যন্ত, এই যে মধ্যবর্তী সময় মানে 5-6 বছর থেকে শুরু করে 40-50 বছরের মধ্যে যতগুলো রোগী রয়েছেন বা মানুষ রয়েছেন, তিনারাই কিন্তু এই রোগে সর্বাধিক আক্রান্ত হন। আর যাদের 5-6 বছরের কম যাদের বয়স রয়েছে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, বা যাদের বয়স 50 বছরের উপরে আছে তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এরপর আমরা দেখব এই রোগে কারা বেশি আক্রান্ত হয়। মানে কারা বলতে এখানে বলা হয়েছে পুরুষরা বেশি আক্রান্ত হয় নাকি মহিলারা বেশি আক্রান্ত হয়। তো আসলে এই রোগটিতে পুরুষ বা মহিলা বলে কোনো কথা নয়, এই রোগে সবাই সমানভাবেই আক্রান্ত হয়। তারপর আমরা দেখে নেব এই রোগের যে আক্রমণ, এই আক্রমণের সময়টা আমরা একটু দেখব যে
যখন জীবাণু শরীরে প্রবেশ করে, প্রবেশ করেই কি এরা সঙ্গে সঙ্গে কি রোগ তৈরি করে দিতে পারে বা রোগের লক্ষণ শরীরের মধ্যে প্রকাশ করতে পারে? তো আমরা এই জায়গাটা দেখব খুব ভালোভাবে। আসলে জীবাণু যখন শরীরে প্রবেশ করে যায়, ধরুন আজকের তারিখে যদি জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে এরা সঙ্গে সঙ্গেই কিন্তু রোগের লক্ষণ প্রকাশ করে না। এরা অবশ্য 1 দিন বা 2 দিন, যাদের ইমিউনিটি পাওয়ার একটু বেশি আছে তাদের ক্ষেত্রে 2 দিন সময় লাগে, এবং যাদের ইমিউনিটি পাওয়ার একটু কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু 1 দিন সময় লাগে। এর মধ্যেই কিন্তু এরা রোগের লক্ষণগুলোকে প্রকাশ করে দেয়। এরপর আমরা এই রোগের কারণ হিসাবে যদি দেখতে যাই, রোগটি কেন হচ্ছে, এই রোগের পিছনে কারণ কি? আসলে এই রোগটি হওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে সংক্রামিত এলাকা, যে এলাকাগুলোতে এই ইনফ্লুয়েঞ্জা রোগের প্রকোপ বেশি বা রোগী সংখ্যা বেশি, এরকম জায়গাতে কেউ যদি বসবাস করে তাহলে সেই ব্যক্তির এই ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তাছাড়া আক্রান্ত ব্যক্তি, যিনি ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হয়েছেন, ওনার সাথে যদি উঠা বসা করে বা ওনার সংস্পর্শে থাকার ফলে কি হয় যে ড্রপলেট ইনফেকশন, যেটা এই ড্রপলেট ইনফেকশনটা হয়েই কিন্তু এই রোগটা তার শরীরেই কিন্তু সংক্রামিত হয় বা তার শরীরে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। তারপর আমরা দেখব যে ড্রপলেট ইনফেকশন এটা কি। এই যে ড্রপলেট ইনফেকশন যার হয়েছে তার যদি হাঁচি বা তার কাশি, ড্রপলেট ইনফেকশন হওয়া যে রোগী তার হাঁচি বা তার কাশি, এটা যদি কখনো একটা সুস্থ মানুষের মানে কাছাকাছি হয়, দেখা যাচ্ছে সুস্থ মানুষের একদম সংস্পর্শে গিয়ে সে হাঁচি দিল বা সুস্থ মানুষের একদম পাশে গিয়ে হয়তো কাশি দিল, তো সেই সময়ে যে ভাইরাসটা থাকে ওই ভাইরাসটা কিন্তু একটা সুস্থ দেহে অবশ্য প্রবেশ করে যায়। দেহের যখন ইমিউনিটি পাওয়ার কম থাকে তখনই ওই শরীরে কিন্তু এই রোগের লক্ষণকে প্রকাশ করে। এরপরে যদি আমরা দেখি যে আসলে এই রোগটার যে জীবাণু, সেই জীবাণুটা কি? এই রোগের জীবাণু হচ্ছে অর্থোমিক্সো ভাইরাস। এই রোগের প্রধান যে জীবাণু, সেই জীবাণুর নাম হচ্ছে অর্থোমিক্সো ভাইরাস টাইপ, এবং এই টাইপ যে বি দ্বারা এই রোগের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এরপর আমরা রোগের লক্ষণগুলো দেখব। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ কী কী হবে? ইনফ্লুয়েঞ্জা রোগ যদি হয় তাহলে সেক্ষেত্রে মানে গায়ে হাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হবে, এবং এই যন্ত্রণার সঙ্গে কিন্তু একটা সর্দি স্রাব হবে। সর্দি স্রাবটা নাকের মাধ্যম দিয়ে আসে, নাক দিয়ে একটা সর্দি স্রাব ঝরতে থাকে। তারপরে আমরা দেখব যে কাঁপুনি সহ জ্বর আসবে। সেই জ্বরটা কখনো 102 ডিগ্রি হতে পারে বা 103 বা 104 ডিগ্রি পর্যন্তও কিন্তু জ্বর হতে পারে। তবে জ্বর যখন শরীরে আসবে তখন অবশ্যই কিন্তু রোগীকে কাঁপুনি দিয়ে জ্বরটি আসবে। এবং চোখ চোখ যদি আমরা দেখি তাহলে চোখ কিন্তু একটা রক্তাধিক্য বা রক্তাভাব বা লালাভ ভাব কিন্তু হবে। আর সঙ্গে গা হাত পা যন্ত্রণা করবে, এবং আস্তে আস্তে কিন্তু এই যন্ত্রণা আরও বাড়তে থাকবে, এবং জ্বর নিজে নিজেই জ্বর ছেড়ে যাবে, এবং তারপরে কিন্তু জ্বর পুনরায় চলে আসবে। রোগটা একদম জ্বরটা শরীর থেকে ছেড়ে যাবে না, জ্বর ছেড়ে চলে গেল, একদম নর্মাল হয়ে গেল, তারপর দেখা যাচ্ছে যে জ্বরটা কিন্তু আবার ফিরে আসছে। তারপর ক্রমশ কিন্তু এই সর্দি ধীরে ধীরে কিন্তু গাঢ় হতে শুরু করে এবং খুসখুসে কাশি হতে শুরু করে। তখন গলার মধ্যে খুসখুস করে, মনে হয় যেন গলার মধ্যে কি যেন একটা আটকে আছে, গলা সবসময় খুসখুস করে, আর তার সঙ্গে সর্দিটা কিন্তু আস্তে আস্তে খুব ভারী এবং মোটা হয়ে যায়। তারপর যে নাড়ির গতিবেগ যদি আমরা দেখি, পালস রেট, তাহলে সেই পালস রেটের ক্ষেত্রে আমরা দেখব যে পালস রেটটা কিন্তু বেড়ে যাবে। একটা পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক মানুষের পালস রেট থাকে স্বাভাবিক 72 থেকে 84-র মধ্যে কিন্তু থাকে। এখানে আমি একটু আগে যেটা বলেছিলাম যে 5-6 বছর বয়সী শিশুরাও কিন্তু এই রোগে আক্রান্ত হয়। তো 5-6 বছর শিশু বা 5-6 বছর থেকে শুরু করে 12 বছর বয়সী শিশুদের এদের পালস রেটটা কিন্তু মোটামুটি ওই 84 থেকে 90-92 এর মধ্যে কিন্তু থাকে। আর যেনারা প্রাপ্তবয়স্ক হয়েছেন ওনাদের পালস রেটটা কিন্তু 72 থেকে 80 বা 84-র মধ্যে কিন্তু থাকে। তবে এই রোগের ক্ষেত্রে যেটা হবে, ইনফ্লুয়েঞ্জা হয়ে গেলে এই পালস রেটটা কিন্তু বেড়ে যায়। পালস রেটটা বেড়ে গিয়ে সেটা কখনো কখনো 100 হতে পারে, অথবা 105 অথবা 110 পর্যন্ত হতে পারে। তারপর আমরা দেখব রেসপিরেশন রেট বা শ্বাস প্রশ্বাসের গতি, এটি প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের গতি একজন সুস্থ স্বাভাবিক মানুষের 18 থেকে 20 পর্যন্ত হয় বা 18 বার পর্যন্ত হয়। তবে এখানে 5-6 বছর থেকে শুরু করে 12 বছর বয়সী শিশুরা যারা রয়েছে তাদের যে শ্বাস প্রশ্বাসের গতিটা, সেই গতিটা কিন্তু 20-22 পর্যন্ত হতে পারে বা 22-24 পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে নর্মাল। তবে এটা 24-এর অধিক হতে পারে, 26-ও হতে পারে, 28 হতে পারে। বা ফলত এক কথায় বলা যেতে পারে যে পালস রেট এবং যে নাড়ির গতিবেগ, এই দুটো কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তারপর দেখব মাথাতে যন্ত্রণা হবে, সমগ্র মাথায় যন্ত্রণা, তার সঙ্গে সঙ্গে সাইনাসে প্রদাহ হতে পারে।
তার সঙ্গে গলাতে ঘা হয়ে যেতে পারে, অনেক সময় মুখে ঘা হয়ে যায়। তারপর শেষ দিকে অর্থাৎ যখন এরকম অবস্থা কিন্তু 7-8 দিন ধরে চলতে থাকবে, এই 7-8 দিন চলার পর এমন সময় বুকে কিন্তু সর্দিটা কিন্তু জমে যাবে। বুকে সর্দি জমে যাওয়ার কারণে আস্তে আস্তে বুক ভারী হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে এবং সাঁই সাঁই করে শব্দ করবে, কখনো কখনো ঘড় ঘড় করে শব্দ করবে। এই যে লক্ষণ, এই লক্ষণগুলো অবশ্যই একটা ইনফ্লুয়েঞ্জা রোগীর ক্ষেত্রে সবগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আমি সেই লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই এই রোগী ইনফ্লুয়েঞ্জা রোগে কিন্তু আক্রান্ত। তারপর আমরা একটা জিনিস দেখে নেব যে জটিল যে একটা উপসর্গ তৈরি হবে সেটা হচ্ছে বংক্রাইটিস বা নিউমোনিয়া পরবর্তীতে এই ইনফ্লুয়েঞ্জাটা কিন্তু হয়ে যেতে পারে। তো এই ইনফ্লুয়েঞ্জা দীর্ঘদিন ধরে চলার পর এটা হয়, দীর্ঘদিন ধরে চলতে থাকলে একসময় কিন্তু এটি বংক্রাইটিস বা নিউমোনিয়া রোগে পরিণত হতে পারে, মানে আরও বেশি ভয়াবহ। বংক্রাইটিস বা নিউমোনিয়া কিন্তু খুব ভয়াবহ রোগ। তারপরে এখান থেকে কিন্তু একটা হার্টের গন্ডগোল চলে আসতে পারে। হার্টের যে স্বাভাবিক যে স্পন্দন গতি, সেই স্পন্দন গতি হার্ট হারিয়ে ফেলতে পারে, বা হার্টের যে স্পন্দন গতির যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটা হার্ট হারিয়ে ফেলতে পারে, বা হার্টের একটা গন্ডগোল বা একটা গোলযোগ শুরু হয়ে যাবে। তারপর এখানে একটা ভাইরাল টনসিলাইটিস বা ভাইরাস মেনিনজাইটিসও হতে পারে, সরি বা ভাইরাল ভাইরাল টনসিলাইটিস বা ভাইরাল মেনিনজাইটিস, এই রোগটা কিন্তু হয়ে যেতে পারে এই ইনফ্লুয়েঞ্জা থেকে। মানে এগুলো হচ্ছে একটা ধাপ বলা যেতে পারে, একটা স্টেপের পর স্টেপ এইভাবে কিন্তু রোগটা মানে বাড়তে থাকে বা রোগটা অন্য রোগে একটি পরিণত হতে থাকে। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানসিক কিছু অবসাদ। এই রোগে যারা ভুগছে তাদের একটা মানসিক অবসাদ বা একটা ডিপ্রেশনের একটা অবস্থা সৃষ্টি হবে, ডিপ্রেশন দেখতে পাবো। তারপর আমরা দেখব রোগ নির্ণয় যদি করতে যায় তাহলে রোগ নির্ণয় করে এটাকে অনুমান করা যায়, সেটা হচ্ছে সারা এলাকাতে এই রোগটা হতে দেখা যায়। বর্তমান যেটা দেখা যাচ্ছে যে একটা গ্রাম গ্রাম বা একটা অঞ্চল বা একটা এরিয়ার মধ্যে কিন্তু এই রোগটা বর্তমানে দেখা দিয়েছে ইনফ্লুয়েঞ্জা। এখন এই ইনফ্লুয়েঞ্জা থেকে আপনারা অবশ্যই সাবধান হন এবং সচেতন থাকুন যেন ইনফ্লুয়েঞ্জা রোগে আপনারা আক্রান্ত না হন। সেই জন্যই অবশ্যই আপনাদেরকে একটু মানে প্রোটেকশন নিতে হবে ইনফ্লুয়েঞ্জা যেন আপনাদের না হয়। কারণটা হচ্ছে এই যে সময়কালটা চলছে, এই সময়কালটাতে ইনফ্লুয়েঞ্জা রোগটা সব থেকে বেশি হয়ে থাকে। কারণটা হচ্ছে এই যে আবহাওয়া বা এই যে ওয়েদারটা, এখন এই ওয়েদারটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের জন্য একটা বিশেষ উপযোগী একটা ওয়েদার। কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো দেখুন প্রচুর গরম হচ্ছে, আবার কখনো দিন কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে মানে ঠান্ডা এবং গরম যে আবহাওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তন সময়টাই কিন্তু হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জন্য একটা মানে খুব ভালো একটা সময়, বা এটা তাদের একটা উপযোগী সময়। এই জন্যই আপনারা অবশ্যই এই সময়ে আপনারা যে খাবার দাবারগুলো খাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন এবং জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস না করে ভালো, বা বাড়ির যে আশপাশ রয়েছে বাড়ির আশপাশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং অবশ্যই আপনারা হাত মুখ ভালো করে ধোবেন। এই যে মানে স্বাস্থ্য বিষয়ক এই সবগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে এবং সচেতন থাকতে হবে। তাহলে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা থেকে আপনারা অনেকটাই রেহাই পেতে পারেন। বা যে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েঞ্জার রোগী দেখা দিয়েছে, এই অঞ্চলগুলোর যে রোগীগুলো আছে রোগীগুলোকে অবশ্যই খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে হবে, নচেত কিন্তু এই রোগ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং অনেকগুলো মানুষের মাঝে এই রোগটি কিন্তু ছড়িয়ে যাবে, তখন কিন্তু এই রোগটিকে কন্ট্রোলে আনা খুব মুশকিল হয়ে যাবে। তারপরে আমরা দেখবো একটা জিনিস যে এই যে মানে চিকিৎসা করতে গিয়ে আমরা দেখবো তরল যেটা সর্দি স্রাব, যেটা আমি একটু আগেই বলেছিলাম আপনাদেরকে যে তরল একটা সর্দি স্রাব হবে এবং নাসিকা প্রদাহ হবে, সঙ্গে জ্বর থাকবে, মাথাতে যন্ত্রণা থাকবে, নাক সেটে ধরা, অনেক সময় মাঝে মাঝে নাকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া, মনে হচ্ছে না আর শ্বাস নিতে পারছে না, আর দম বন্ধ হয়ে আসছে, এইসবগুলো কিন্তু হতে পারে। নিচের যদি এরকম সমস্যার সৃষ্টি হয় তাহলে নিচের যে কোনো একটি মানে যে ওষুধ আমি আপনাদেরকে বলে দেবো, সেই ওষুধগুলো অবশ্যই আপনারা অ্যানালজেসিক ওষুধ রয়েছে বা অ্যান্টি পাইরেটিক কিছু মেডিসিনের কথা আপনাদেরকে বলবো, বা ডিকনজেস্ট্যান্ট যে সবগুলো স্ট্যান্ড মিশ্রিত কতগুলো ওষুধ আছে আমি নামগুলো আপনাদেরকে বলে দেবো, এই নামগুলো আপনারা অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাবেন। এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ইনফ্লুয়েঞ্জা থেকে আপনারা রেহাই পাবেন। সেটা হচ্ছে ট্যাবলেট, এই ট্যাবলেটটা বাজারে পাওয়া যায়। সেই ট্যাবলেটটি হচ্ছে কোলডেট নামক একটি ট্যাবলেট পাওয়া যায়। কোলডেট এই ট্যাবলেট যদি আপনারা না পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেট প্লাস ট্যাবলেট, অ্যাক্টিভেট প্লাস আপনারা এটাও ব্যবহার করতে পারেন। যদি এই ট্যাবলেট না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ট্যাবলেট ডেক্লোজেসিক ফোর্ট ব্যবহার করতে পারেন। আপনারা এই তিনটে ট্যাবলেটের মধ্যে যে কোনো একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। তো এই ট্যাবলেটগুলো ব্যবহার করার যে নিয়ম, আপনি কিভাবে এই ট্যাবলেটগুলোকে খাবেন, সেই খাবারটা নিয়মটা হচ্ছে
একটি করে ট্যাবলেট খেতে হবে, আপনি দিনে 3 বার খেতে পারেন। যদি জরুরি মানে প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্য 4 দিন খাওয়া যেতে পারে, তবে এটি সাধারণত 3 দিন খাওয়া হয়। তো একটি করে ট্যাবলেট দিনে 3 বার, এটি আপনাকে খেতে হবে 3 দিন অথবা 4 দিন ধরে। তার সঙ্গে কিছু গৌণ সংক্রমণ যদি এলাকায় দেখা দেয়, গৌণ সংক্রমণ থাকে বা জটিলতা তৈরি হয় প্রতিরোধে, যদি এমন হয় যে জ্বর শীঘ্রই সারাতে যদি চান বা খুব জটিলতার মধ্যে এই রোগটি বিলং করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছু ওষুধের সঙ্গে যুক্ত করতে হবে। সেগুলো হচ্ছে যেমন ক্যাপসুল যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আপনার রেক্লোর 250 mg একটি ক্যাপসুল আপনি এটা যোগ করতে পারেন। যদি আপনারা এই ক্যাপসুলটি না পান, তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তে আরও কিছু ক্যাপসুল আছে, যেমন আপনার ভিটামাইসেটিন আছে, ভিটামাইসেটিন 250 mg ব্যবহার করা যেতে পারে, অথবা ক্যাপসুল লাইকোসেটিন ব্যবহার করা যেতে পারে, এটিও 250 mg। প্রত্যেকটা মেডিসিনে 250 mg করে আছে, আপনারা এই মেডিসিনগুলোকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনগুলো আপনারা কীভাবে খাবেন, সেটাও হচ্ছে আপনারা প্রত্যেক দিন একটি করে ক্যাপসুল দিনে 3 বার, এটিও আপনাদেরকে 5 দিন পর্যন্ত খেতে হবে। একটি করে ক্যাপসুল দিনে 3 বার 5 দিন পর্যন্ত খেতে হবে, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া যাবে। তারপরে যদি দেখা যায় যে খুব বেশি সর্দি কাশি হচ্ছে, মানে কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে সর্দি কাশি হয়, নাক দিয়ে স্রাব মানে নিজের অজান্তেই কিন্তু নাক দিয়ে বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রচুর যদি সর্দি কাশি থাকে, মানে সর্দি থাকে তা বা কাশি হয়, তাহলে সেই সঙ্গে আপনাদেরকে অবশ্যই একটি ক্যাপসুল এখানে ব্যবহার করা যেতে পারে। যেমন ক্যাপসুল আপনার রয়েছে সাইমক্সিল ব্যবহার করা যেতে পারে, সাইমক্সিল 250 mg। যদি এটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ক্যাপসুল ডাইনামক্স 250 mg ব্যবহার করা যেতে পারে। যদি এইটি মধ্যে যে কোনো একটি ব্যবহার করেন তাহলে খুব ভালো ফল দেবে। তাহলে এই যে প্রচুর পরিমাণে যেটা সর্দি কাশি হচ্ছে, তাহলে সেটা আর হবে না, এটা বন্ধ হয়ে যাবে। এটি যে ব্যবহার করার নিয়ম, সেটাও হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে 3 বার, এটিও 5 দিন পর্যন্ত চলতে থাকবে। তাহলে মেডিসিন আমাদের এখানে হয়ে গেল কটা? এখানে মেডিসিন হয়ে গেল আমাদের টোটাল 3টে মেডিসিন হলো। তারপর আমাদের আরও কিছু মেডিসিন লাগবে। কাশির জন্য আলাদা করে একটি সিরাপ ব্যবহার করতে হয়। সেই সিরাপগুলো হচ্ছে, যেমন আপনারা জেডেক্স ব্যবহার করতে পারেন, জেডেক্স রয়েছে, জিট সিরাপ রয়েছে, গ্লিনটাক্স রয়েছে বা গ্লিনটাক্স বিএম সিরাপ রয়েছে, আপনারা যে কোনো একটি সিরাপ ব্যবহার করতে পারেন। আর এই সিরাপগুলোর যে ব্যবহার করার নিয়ম, সেটা হচ্ছে 2 চামচ করে দিনে 3 বার। এই সিরাপগুলোকে জল ছাড়া খেতে হবে। সিরাপটা খাওয়ার পর কোনোভাবে কিন্তু জল খাওয়া যাবে না। জল খেলে কি হবে, এই ওষুধের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা অনেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে আরও একটা মেডিসিন যুক্ত করতে হবে, এখানে 4টে মেডিসিন হলো। তারপরে আরও একটা মেডিসিন দিতে হবে। যদি আপনার এমন হয় যে ইনফ্লুয়েঞ্জা এ টাইপ ভাইরাস থেকে যদি জটিলতার সৃষ্টি হয়, তাহলে এই ওষুধ ব্যবহার করতে হবে। এবং যদি এটি মানে ইনফ্লুয়েঞ্জা এ টাইপ থেকে যদি না হয়, তাহলে এই ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। তবে আমি এটা প্রিয় ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে বলে রাখছি, সেটি হচ্ছে ক্যাপসুল অ্যামান্ট্রেল 100 mg। ক্যাপসুল অ্যামান্ট্রেল 100 mg এই ওষুধটি ব্যবহার করতে পারেন। সেটি হচ্ছে দিনে একটি করে ক্যাপসুল দিনে 2 বার করে, এটি 3 দিন অথবা 5 দিন পর্যন্ত খেতে পারেন। এরপরে আনুষঙ্গিক কিছু চিকিৎসা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, যেমন